হ্যাপি নিউ ইয়ার দর্শক। টাইমস অফ বাংলাদেশের মার্কেট শো ফিনপালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। আমাদের প্রথম পর্বের অতিথি বিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব শহীদুল ইসলাম, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। আপনারা তাকে চেনেন। আমরা তার কাছ থেকে নতুন বছরে তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড 25 কেমন গেল তার একটা রিক্যাপ শুনবো। শহীদ ভাই স্বাগতম। থ্যাংক ইউ বাবু। শহীদ ভাই, 25 সালে আপনাদের ফান্ডগুলোর পারফরমেন্স, আই থিঙ্ক যে এর মধ্যেই আসলে মার্কেট পারফরমেন্স অ্যান্ড সব কিছু উঠে আসবে আর কি। মার্কেট তো 25 রোজ ডাউন, 2400 ডাউন ছিল প্রায় 15%-এর মতো, 2500 ডাউন অ্যাবাউট মার্কেট 7-8%। আমাদের ফান্ড গত বছর 25-এ উই ডিড রিলেটিভলি বেটার। আমাদের ইকুইটি ফান্ডগুলো হয়তো 8-9% রিটার্ন ছিল, টোটাল রিটার্ন ডিভিডেন্ড প্লাস অ্যাপ্রিসিয়েশন মিলে। ফিক্সড ইনকাম ফান্ডে 20+। আলফা তাহলে 15% প্লাস, 17-18 হবে অ্যাপ্রক্সিমেটলি, ইয়েস। সো ফিক্সড ইনকাম কেমন ছিল? ফিক্সড ইনকাম অ্যাবাউট 20% রিটার্ন ছিল, কারণ ফিক্সড ইনকাম যেহেতু একটু গভর্নমেন্ট বন্ডের ইল্ড কমে গেছে, কারণে ওখানে অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আর আমাদের ফিক্সড ইনকাম ফান্ডও নতুন, আমরা শুরু করেছি 2024-এ, বাট 25-এ ক্যালেন্ডার ইয়ারের রিটার্ন ওয়াজ অ্যাবাউট 20%, 20.5%। দ্যাটস হাই, দ্যাটস হাই। গোল্ড ছাড়া আসলে 25 সালে এত রিটার্ন কোনো সেক্টর থেকে আসেনি। রাইট। ওকে। আর হচ্ছে যে সংস্কারের বছর গেল, there was no IPO in the market, যে ওকে যে রিজনেবলি যে একটা বিরাট চেঞ্জ ওভারের পরে যে অনেক পরিবর্তন হচ্ছে, প্রচুর আমরা যেটাকে বলি ফালতু ফাইল জমা ছিল, বাট নতুন করে আসলে কেউ আইপিওর জন্য অ্যাপ্লিকেশনও করছিল না। তো রিফর্ম যেগুলো হচ্ছে অ্যান্ড যেগুলো আনফোল্ড হচ্ছে, যে আপনি কতটা স্যাটিসফাইড? ওয়েল, আইপিওর ব্যাপারে যেটা বলতে পারি, যেটা হচ্ছে ওনারা একটা আইপিও আইন, তারা নতুন আইন করতে চাচ্ছেন। বাট আমাদের আইপিওর সমস্যাটা যেটা ছিল যে প্রাইসটা মার্কেট বেসড ছিল না, মানে ফিক্সড প্রাইসে। আর এর আগে যেটা আপনার বুক বিল্ডিং ছিল, সেটাও এক ধরনের ফিক্সড প্রাইস। বাট এনারা এই সিসিতে যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে একটা মার্কেট বেসড আইপিও প্রাইসিং একটা তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন। এটা এখনও ফাইনাল না, তারা যেটা ড্রাফট যেটা পাবলিশ করছে বা যেটার উপর আমরা কমেন্ট দিয়েছি। সো অ্যাপারেন্টলি একটা সবচেয়ে বড় রিফর্ম যেটা, হুইচ ইজ আই থিঙ্ক ভেরি পজিটিভ, যে একটা ফর দ্য ফার্স্ট টাইম হয়তো আমরা দেশে একটা মার্কেট বেসড একটা ভ্যালুয়েশন, মানে আইপিও ভ্যালুয়েশন আমরা পেতে যাচ্ছি। আর আদার দ্যান দ্যাট তারা মিউচুয়াল ফান্ড রিলেটেড একটা নতুন আইন করছে, মার্জিন লোন রিলেটেড একটা আইন করছে। এখন ওয়েল মোরালেস আই থিঙ্ক মানে দে আর টেকিং ইনিশিয়েটিভস, এইটুকু বলা যায়। আর আইনের চেয়ে বড় সমস্যা আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে যে প্রয়োগ, আইনের এক্স্যাক্টলি এনফোর্সমেন্ট, ওইটাতে তারা ফোকাস করছে। গত এক বছর যেটা বাংলাদেশ এসসিসি যেটা করছে, যে তারা দে টুক আ লট অফ এনফোর্সমেন্ট অ্যাকশনস। অ্যাকচুয়ালি গত এক বছর নাও, মানে অগাস্ট 5-এর পর থেকেই তারা এটা করতেছেন। এবং এইটা তো আমরা এতটা আশা করি নাই যে তারা এই লেভেলে আমাদের প্রবলেম ছিল এনফোর্সমেন্ট ছিল না কখনো, মানে যারা রং ডুয়ার্স ছিল তারা কনসিকুয়েন্সেস ফেস করতো না। অনেক টাকা আপনার আর্ন করে সেখান থেকে একটা ছোট অংশ, একটা নমিনাল, এর আগে যেটা হতো একটা নমিনাল একটা পেনাল্টি করা হতো। বাট এবার তারা অ্যাকচুয়ালি মানে একটা যত গেইন করেছে ঠিক সেই সমানই জরিমানা করা হয়েছে। ইয়েস। আর আইপিও যেটা আসে নাই, যেটা এই কারণেই আসে নাই, আসলে আইপিও তারা আইনটাই তারা ওভারঅল করতেছে। তো হোপফুলি গোয়িং ফরওয়ার্ড 26 অনওয়ার্ড হয়তো উইল সি নিউ আইপিওস কামিং টু দ্য মার্কেট। একটা কথা যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে, যে এখানে আসলে ইনভেস্টমেন্ট অপারেশনস খুব টাফ বিকজ অফ দ্য পলিসিজ আর কনজারভেটিভ, যে রেগুলেশনসগুলো কাম্বারসাম। ডোন্ট ইউ থিঙ্ক যে এখনও আসলে আমরা এই কনজারভেটিভ পলিসিকেই চেস করে যাচ্ছি? না, এখন আমাদের দেশের যেটা প্রবলেম, এটা তো আমাদের সোসাইটির একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে সোসাইটি মনে করে যে এটা গভর্নমেন্টের দায়িত্ব, এসএসসির দায়িত্ব, স্টক মার্কেট ভালো থাকবে, এবং তারা সেভাবেই তারা অপারেট করে। বাট এটা তো না। স্টক মার্কেট ভালো থাকবে, স্টক মার্কেটের দাম বাড়বে কমবে, মার্কেট গেইন করবে, এটা এসএসসির দায়িত্ব না। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ মনে করে এটা এসএসসির দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। এই কারণে তারা এমনভাবে অপারেট করে যেটা করার উচিত না। দে অ্যাজ ইউ সেড, দে ট্রাই টু প্লে কনজারভেটিভ। তারা বেসিক্যালি সব কিছু ডিকটেট করার চেষ্টা করে। তো সেখান থেকে বেরোয় আসার চেষ্টা করতেছেন তারা।
আমরা এনকারেজ করতেছি হোপফুলি একটা মার্কেট বেসড সিস্টেম যেখানে তারা এসিসি তার যে কাজটা মানে অ্যাজ এ রেগুলেটরস রেফারিজ অ্যাজ এ যে কাজটা করা দরকার সেটি তারা করবে, আইন তৈরি করা, আইন প্রয়োগ করা, এনফোর্স করা, সেটাই। আর সেই দিক থেকে একটা ট্রান্সফরমেশন তো আছে। এখন কমিশনে যারা আছেন তারা মার্কেট, দে বিলিভ ইন দ্য মার্কেট। একটা সময় কি ছিল আমাদের দেশে যারা মার্কেট প্লেয়ার্স তারা এভরিডে ইন্টারভেনশন, এক্স্যাক্টলি, কোনটা কিনতে হবে, কোনটা বিক্রি করা যাবে না, এখন ইন্ডেক্স কমতেছে, আপনারা আজকে বিক্রি করেন না, কেন বিক্রি করলেন, সেইটা তো নাই। এটা তো দুনিয়ার কোথাও হতো না, শুধু আমাদের দেশে হইতো। তো সেখান থেকে তো একটা বেরোয় আসছে। এই প্যারাডাইম শিফটটা যেটা হয়েছে এটা যাতে বজায় থাকে। আর মার্কেট ডাউন, মার্কেট আপ, দ্যাটস দ্য নেচার অফ ক্যাপিটাল মার্কেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা থাকবেই। এটার জন্য এসএসসিকে বা গভর্নমেন্টকে কোনো ব্লেম করার নো, দ্যাটস অ্যাবসলিউটলি রং। এই ব্লেম করার কালচারটা অ্যাবসলিউটলি রং। এইটা কারণ স্টক মার্কেট অনেক সময় কী করা হয়, ইকোনমি টার্নারাউন্ডের আগে স্টক মার্কেট রিয়্যাক্ট করে, অনেক সময় আপনার অনেক পরে রিয়্যাক্ট করে। স্টক মার্কেট ইজ নট পারফেক্ট ইফিশিয়েন্ট এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটা কোথাও না। মার্কেট কোনো সময় ডিপ্রেসড, কোনো সময় এক্সিউবারেন্ট। তো মার্কেট কীভাবে বিহেভ করবে সেখান থেকে পলিসি মেকারদের রিয়াকশান আসা উচিত না, রেগুলেটরদের রিয়াকশান আসা উচিত না। তো রেগুলেটরদের যে কাজটা তাদের সেই কাজটাই করা উচিত। তো সেইটা তো আমরা দেখতে পাচ্ছি ওনারা এটা করতেছেন। এটা তো আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় ধরনের একটা প্যারাডাইম শিফট আমাদের জন্য। দ্যাট শুড কন্টিনিউ। হোপফুলি এটা কন্টিনিউ যদি করলে আমাদের জন্য ভালো। এবার আমরা আসি ম্যাক্রো ইকোনমিক চ্যাপ্টারে, যে একটা কলাপস করার মতো একটা অবস্থায় চলে গেছিল, সেখান থেকে পলিটিক্যাল চেঞ্জের পরে রিজার্ভ বেড়েছে। অ্যান্ড আপনি আসলে কি ফোরসি করছেন? না, ম্যাক্রো ইকোনমিক টার্নারাউন্ড তো ইজ ভেরি ক্লিয়ার। এখন জিনিসটা হচ্ছে যে আমাদের রিজার্ভ শুধু বাড়া না, একটা পর্যায়ে ছিল আমাদের যে আমাদের দেশে আসলে বেসিক্যালি কোনো ফরেন কারেন্সি পেমেন্ট করা যাচ্ছিল না। হ্যাঁ, আপনি $50,000 পেমেন্ট করবেন একটা, সেটার জন্য হয়তো 3 মাস 4 মাস ওয়েট করতে হয়েছে। ইট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছিলাম যে আসলে যারা শ্রীলঙ্কা লাইক ডিফল্ট, এক্স্যাক্টলি, তো আমরা অলমোস্ট ওখানে চলে গেছিলাম। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের যে উত্তরণটা হয়েছে, এখন তো যে মার্কেট ইন্টারব্যাংক মার্কেট অপারেট করতেছে। আপনি চাইলে $50 মিলিয়ন কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। সিচুয়েশন এমন লেভেলে চলে গেছে যে সেন্ট্রাল ব্যাংকে খুব ফ্রিকুয়েন্টলি ইন্টারভেন করে মার্কেট থেকে ডলার কিনতে হচ্ছে। তো এই উত্তরণটা কিন্তু আপনি যদি 2 বছর আগে আপনার চিন্তাও করতে পারি নাই যে এটা হবে, এবং এটার ইমপ্লিকেশনস তো সাংঘাতিক। একটা আমাদের মতো দেশে আপনি একটা ফ্রন্টিয়ার ইমার্জিং কান্ট্রিতে আপনি যদি ফরেন কারেন্সি যদি আপনি রিজার্ভ থাকে, আপনি যদি ইচ্ছামতো কিনতে পারেন, বেচতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ইন্ডিকেটর অফ ম্যাক্রো স্ট্যাবিলিটি। হ্যাঁ, এখন যেটা 2-3 বছর আগে যে সিচুয়েশনটা ছিল, আমরা ভয় পাচ্ছিলাম যে সমস্ত কোম্পানি র মেটেরিয়াল ইম্পোর্ট করে তাহলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অনেক গেছে অ্যাকচুয়ালি, যারা অত বড় তারা হয়তো টিকে আছে। তো সেইখান থেকে যে উত্তরণটা হয়েছে এটা তো এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, সেটা হয়েছে। আর একটা জিনিস হয়েছে যে ইনফ্লেশন স্টিল হাই, বাট এটা তো আরও অনেক উপরে চলে গেছিলো, সেখান থেকে ইনফ্লেশন হ্যাজ গন ডাউন। আর সবচেয়ে বড় উত্তরণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ব্যাংকিং সেক্টর লুটপাটটা তো বন্ধ হয়ে গেছে। এটা তো বেসিক্যালি ইট ওয়াজ অ্যাবসলিউটলি এটা হরিলুট হচ্ছিল। ফার্দার লুটপাট করার মতো অবস্থা কি ব্যাংক না, সত্য কথা নাই, লুটপাট তো হয়ে গেছে। কিন্তু বাট এনারা তো যেটা হলো যে বেসিক্যালি জিনিসগুলো এক্সপোজ করলো। লুটপাট করতে গেলে কি করতে হয়, আপনাকে জিনিসগুলোকে হিডেন রাখতে হয়। আমাদের ব্যাংকিং সেক্টরে 5-6 লক্ষ কোটি টাকা ব্যাড অ্যাসেট হয়ে গেছে। এটা যখন হিডেন রেখে কিন্তু তারা যখন এক্সপোজ করলো, তার মানে হচ্ছে তাদের লুটপাট করার ইন্টেনশন নাই, সেজন্যই তো তারা এক্সপোজ করলো। এখন এটা যেহেতু এক্সপোজড, এখন গোয়িং ফরওয়ার্ড এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হবে। প্রবলেম যখন আপনি রিকগনাইজ করেন তখন ফোকাস হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করা। আর যখন আপনি ধামাচাপা দেন, তখন তার উদ্দেশ্যটা কি, যে আপনি ফার্দার প্রবলেম ক্রিয়েট করবেন। তো হোপফুলি তাদের ইন্টেনশন নাই বলেই তো তারা এক্সপোজটা করছে। হ্যাঁ, 26 সালে আমরা যদি ট্রেজারি, আপনি বলছিলেন যে কম ছিল, একটা এক্সপেকটেশন ছিল যে আরও কমবে, ট্রেজারি 25টা আবার কিছুটা বেড়েছে বছরের শেষ দিকে এসে।
আমরা 26 সালের মাঝামাঝি বা শেষ নাগাদ আপনার নিশ্চয়ই ভালো ভালো প্রেডিকশন আছে ম্যাক্রো ইকোনমি। না, এটা দেখেন, কি এক্সপেকটেশনটা কি? গভর্নমেন্ট ট্রেজারি ইল্ড যেটা এই যে গত কয়েক সপ্তাহ বাড়ছে, এটা বেসিক্যালি একটা মানে একটা বড় ধরনের গভর্নমেন্ট বড়োয়িং, কিছু ব্যাংক বেল আউটের জন্য 20,000 কোটি টাকা বা এই ধরনের কারণে এটা আমি বিশ্বাস করি ট্রেজারি ইল্ড কমবে। হ্যাঁ, কারণ আমাদের ট্রেজারি ইল্ড ইজ ভেরি এলিভেটেড, মানে 11% ইজ ভেরি হাই। হ্যাঁ, আমাদের পলিসি রেটও কমবে, ইনফ্লেশন কমে আসবে আমি মনে করি। কারণ ইনফ্লেশন কমে আসবে আমি মনে করি কারণ মনিটারি বেস কিন্তু স্কুইজ হয়ে যাচ্ছে। আপনার রিজার্ভ মানি গ্রোথ নাই, নেগেটিভ। আপনার M1 M2 গ্রোথ নাই বা একদম মিনিমাল। তো এখন নমিনাল ইকোনমি তো স্টিল গ্রোয়িং নমিনালি, বা আমাদের তো রিয়েল গ্রোথ অনলি অ্যাবাউট 3-4%, বাট আপনি ইনফ্লেশন যোগ করলে নমিনাল ইকোনমিক গ্রোথ অ্যাবাউট 12-13%। তো নমিনাল 12-13% নমিনাল জিডিপি গ্রোথের সাথে যদি আপনার মনিটারি বেস গ্রো না করে, তাহলে কি এটা একটা মনিটারি স্কুইজ হয়ে যাচ্ছে। এই মনিটারি স্কুইজের কারণে আলটিমেটলি দেখবেন আপনার ইনফ্লেশন কমে আসতে বাধ্য, এটা কমে আসবে। একটু আমরা যত তাড়াতাড়ি এক্সপেক্ট করতেছিলাম দ্যাট ডিডন্ট হ্যাপেন, মেইনলি বিকজ আপনার রাইস প্রাইসটা হয়তো টাইমলি যদি ইম্পোর্ট করতো তাহলে হয়তো রাইস প্রাইসটা কমে আসতো, ইনফ্লেশন কমে আসতো, পলিসি রেট হয়তো এতদিনে কমে আসতো। বাট এটা আসবে, এটা আসলে আপনার পলিসি ইনফ্লেশন কমে আসলে পলিসি রেট কমে আসবে, গভর্নমেন্ট বন্ডের ইল্ড কমে আসবে, তো গভর্নমেন্ট আর ওভারঅল ইন্টারেস্ট রেট কমে আসবে। এখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক কম, এখন যেটা প্রায় 6%, এখান থেকে হয়তো একটু বাড়বে। এটা খুব বেশি বাড়া সম্ভব না, একটা কারণে সম্ভব না, কারণ ব্যাঙ্কগুলোর ক্যাপিটাল অ্যাডুকুয়েসি নাই। ব্যাঙ্কগুলোর প্রবলেম হয়ে গেছে যে পরিমাণ লুটপাট হয়ে গেছে সেক্টর অ্যাজ এ হোল। দেয়ার আর গুড ব্যাঙ্কস, দেয়ার আর কোয়াইট এ ফিউ টু ডিফারেন্ট স্টোরিজ, সাম অফ দ্য ব্যাঙ্কস আর ডুইং ফ্যান্টাস্টিক। বাট আপনি যখন সেক্টরের পুরো ইকোনমির ক্রেডিট গ্রোথ চিন্তা করেন, পুরোটা নিয়েই তো চিন্তা করতে হবে। এখন অর্ধেকের মতো ব্যাঙ্ক যদি আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকে, বাকি ব্যাংকের গ্রোথ দিয়ে তো আর আপনার ওই লেভেলের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হবে না। আর সবাই তো হয় কি, মানুষের যখন একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় সবাই সেফ প্লে করার চেষ্টা করে, দ্যাটস হোয়াট দে আর ডুইং। গভর্নমেন্ট ট্রেজারি বন্ড ইনভেস্ট করতেছে, সবাই আরও করবে, এই কারণে ট্রেজারি বন্ডের ডিমান্ড অনেক বেশি হবে। তো এই কারণে আর সাপ্লাই আমার ধারণা খুব দ্রুত বাড়বে না, মানে ইটস নট যে গভর্নমেন্ট সাডেনলি আপনার এডিপি বা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বাড়বে বলে আমার মনে হয় না। তো এইসব কারণে আমি মনে করি যে 26-এ ট্রেজারি বন্ডের ইল্ড কমবে, সিগনিফিকেন্টলি কমবে। বাট এই যে ইকোনমিতে একটা স্লো ডাউন, নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে না, জব ক্রিয়েশন হচ্ছে না, মাঝখানে আমরা সব সেক্টর মিলিয়ে মোর দেন 1 মিলিয়ন পিপল জবলেস হয়েছে আপনার, যে অ্যাটলিস্ট। তার বাইরে ইনফর্মাল ইকোনমিতে যে সমস্ত এটা একটা রিপল এফেক্ট থাকে, যেটা আপনি জানেন। তো এই স্লো ডাউনটা আসলে রিভার্স করতে আমাদের কতদিন অপেক্ষা? আমার ধারণা ইলেকশন উইল বি এ ফ্যাক্টর। ইলেকশনের পরে তো একটা পলিটিক্যাল ক্ল্যারিটি, যে একটা স্ট্যাবিলিটি, হ্যাঁ, ট্রানজিশন 5 বছরের জন্য একটা গভর্নমেন্ট ইনশাল্লাহ আমরা হয়তো নেক্সট 1-1.5 মাস পরে পাচ্ছি। তো তখন আমার ধারণা কনফিডেন্স আসবে, ইনভেস্টাররা তারা একটা ভিজিবিলিটি থাকবে, ওভারঅল কনফিডেন্সটা তখন আসবে। আর ম্যাক্রো ইকোনমিক যে ইমপ্রুভমেন্টটা, এটা তো কন্টিনিউ হতেই থাকবে। তো এই দুটো মিলে আমার ধারণা আমরা সবচেয়ে খারাপ সময়টা আমরা পার করে আসছি। কিন্তু যেটা হচ্ছে যে ইকোনমিতে যেটা হয়ে গেছে যে ব্যাংকিং সেক্টরে যে এত বড় একটা মানে একটা প্রবলেম তৈরি হয়ে গেছে, 5-6 লক্ষ কোটি টাকা ব্যাড অ্যাসেট, এটার জন্য সরকারকে যেভাবে টাকা দিতে হচ্ছে, ব্যাংক ক্যাপিটালাইজেশন, অনেক ডিপোজিটর হয়তো টাকা টাইমলি ফেরত পাচ্ছে না, এই প্রবলেমটা তো একটা ইম্প্যাক্ট আছে অন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অ্যান্ড দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর এর বাইরে যেটা হবে, আমাদের গত 10-15 বছরে ইকোনমিক গ্রোথের একটা বড় অংশ আসছে হচ্ছে কি জানেন, আপনার ফিসক্যাল এক্সপানশন। বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, মেগা প্রজেক্ট হলে কিছু হয়, আপনার অনেক ইকোনমিতে টাকা ঢোকে, টাকা লুটপাটও হয়, দেশের বাইরেও টাকা যায়, বাট অ্যাট দ্য সেম টাইম দেশের মধ্যে, দেশের ইকোনমিতেও কিছু টাকা কিন্তু ইনজেকশন হয়। তো সেইটা কিন্তু আর হবে না, কারণ আমাদের ফিসক্যাল ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেছে। গভর্নমেন্টের ইন্টারেস্ট পেমেন্ট অনেক বেড়ে গেছে ইন দ্য রিসেন্ট ইয়ার্স। হ্যাঁ, তো গভর্নমেন্ট ওই লেভেলের ফিসক্যাল এক্সপানশন যেহেতু হবে না, তো সুতরাং ফিসক্যাল এক্সপানশন ড্রিভেন ইকোনমিক গ্রোথ তো হবে না। আর মনিটারি এক্সপানশনেরও খুব একটা সুযোগ কিছুটা আছে। তো এইটা মিলে
আমার ধারণা যে আপনি সাডেনলি আপনি 7-8% গ্রোথ রেটে যাবেন, এটা সম্ভব হয়তো ইমিডিয়েটলি না, বাট আমার ধারণা পোস্ট ইলেকশন একটা গ্রোথ রিভাইভাল এটা হবে, বিকজ অফ ইনভেস্টমেন্ট, বিকজ অফ কনফিডেন্স অ্যান্ড এইসব কারণে। আর ইকোনমি যেহেতু অনেক দিন ধরেই আপনার বিলো ক্যাপাসিটিতে রান করতেছে, তো 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 এইটা আমার ধারণা ক্যাপাসিটি ইউটিলাইজেশন এটা বাড়বে। অ্যাকচুয়ালি এটা বাড়তেছে, কিন্তু গত 2-3 কোয়ার্টারে কিন্তু আপনার অনেক লিস্টেড কোম্পানি তাদের আপনার ভলিউম গ্রোথ কিন্তু 2-3 বছর ছিল না, ভ্যালু গ্রোথ ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। এক্স্যাক্টলি, ভ্যালু গ্রোথ ছিল ইনফ্লেশনের কারণে, বাট ভলিউম গ্রোথ কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো তো এইটা কন্টিনিউ হবে, এটা পোস্ট ইলেকশন আমার ধারণা এটা অ্যাক্সিলারেট হবে। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক অ্যাক্টিভিটিস উই হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট, কারণ একটা ট্রানজিশনটা তো একটা বড় ফ্যাক্টর। অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক লোক তো আপনার মানে দেশের বাইরে চলে গেছে, যারা আগের রেজিমে যারা ব্যবসা বাণিজ্য অপারেট করতো। তো এখন জিনিসটা হচ্ছে যে এইটা এখান থেকে তো একটা নর্মালসি তো আসতেছে, গ্রাজুয়ালি তো আসতেছে, এবং এটা 26 বাই মিড 26 আমরা হয়তো একটা ইকোনমি একটা মোটামুটি একটা নর্মাল লেভেলে হয়তো আমরা অপারেট করতে দেখব। ওকে, আমরা স্টক মার্কেটে আসি। যে আপনি সবসময় ব্লু চিপ স্টকে থাকেন, অ্যান্ড ওয়েন টু বাই আপনি বলেন যে এখনই না, তারপরেও প্রশ্ন একটা যে ইজ ইট এ গুড টাইম টু বাই ব্লু চিপ স্টকস? না বাবু, আসলে হোয়েন টু বাই এখনই যে সবচেয়ে বড় কথা কি, আপনি যখন ইনভেস্ট করবেন সেটা হচ্ছে যে আপনি প্রথম কথা হচ্ছে যে ইকুইটি ইনভেস্টিং ইজ বেসিক্যালি ওনিং আ কোম্পানি। আপনি একটা কোম্পানি ওনারশিপ কিনবেন, এখন আপনাকে চিন্তা করতে হবে এই ব্যবসাটা আপনি ওন করতে চান কিনা। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যে প্রাইসে কিনতেছেন সেই প্রাইসটা আপনি আপনার মার্জিন অফ সেফটি অফার করতেছে কিনা, অর্থাৎ যেটা ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য বিজনেস তার চেয়ে আপনি কম দামে কিনতে পারতেছেন কিনা। তো আপনি যদি অনেক কমে যদি কেনা যায় তাহলে অফকোর্স দ্যাটস দ্য রাইট টাইম টু বাই। অ্যান্ড ফ্রম দ্যাট রেসপেক্ট আমার ধারণা এখন পার্টিকুলারলি আই থিঙ্ক ইজ গুড টাইম টু বাই। কারণ জিনিসটা হচ্ছে কি, অনেক কোম্পানি আমাদের দেশে ব্লু চিপ কোম্পানি যেগুলো হিস্ট্রিক্যালি যে প্রাইস মাল্টিপলের ট্রেড হতো একদম লোয়েস্ট লেভেলে আছে, সেটা, এবং দিজ আর দ্য গুড কোম্পানিজ। এগুলো তো ব্যবসা ইভেন এই ধরনের ব্যাড টাইমেও তারা ভালো করতেছে, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড দে উইল ডু ইভেন বেটার। আর বাট এইটা কিন্তু আমি ওভারঅল মার্কেট নিয়ে বলতেছি না। আমি এর আগে বহুবার আপনার সাথে বলেছি যে আমাদের দেশে মার্কেটের মধ্যে অনেক আজেবাজে কোম্পানি আছে ভর্তি। হ্যাঁ, মানে এত সব আজেবাজে কোম্পানি লিস্টেড হয়েছে, তো এইসব কোম্পানি তো সাম অফ দেম আর আউটরেট মানে স্ক্যাম। তো এইগুলো কোম্পানির তো কোনো ভ্যালু নাই, এগুলো দে ডোন্ট ডিজার্ভ এনি প্রাইস। হ্যাঁ, তো সেগুলোর প্রাইস বাড়বে, সেগুলো কেনার রেকমেন্ডেশন উইদাউট আর্টিফিশিয়াল প্রোটেকশন তারা তাদের স্টক প্রাইসের ফলগুলো আমরা 25-এ দেখেছি। আর্টিফিশিয়াল প্রোটেকশন আর কি দিয়ে হবে? আর্টিফিশিয়াল প্রোটেকশন পাম্প অ্যান্ড ডাম্প, হ্যাঁ, পাম্প অ্যান্ড ডাম, এগুলো বিভিন্ন সরকারি ব্যাংক ট্যাঙ্ক সরকারি প্রতিষ্ঠান করতো, সেখানেও তো একটা গভর্নেন্স, হ্যাঁ, বাট সেগুলো তো তারাও তো এখন একটা দায়বদ্ধতার মধ্যে আসতেছে, বিকজ সাম অফ দেম হ্যাভ লস্ট সো মাচ মানি, আর কত, তাই না জিনিসটা? তো তারা যখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসতেছে, তো দে ক্যানট বি মানে পার্টি টু দোজ স্কিমস। হ্যাঁ, আর ইভেন কিছু প্রাইভেট ব্যাংকর গভর্নেন্স ইস্যু ছিল, তারা এগুলো স্কিমের মধ্যে ছিল, বাট সেগুলো নিয়ে যেহেতু অনেক কিছু এক্সপোজড হয়ে গেছে, এখন সহসাই আবার ওইটা আবার তারা করতে পারবে এটা মনে হয় না। তো সুতরাং আর যেটা আমার ধারণা রেগুলেটরস, এসএসসি বা স্টক এক্সচেঞ্জেস, তারা হয়তো গোয়িং ফরওয়ার্ড এই সমস্ত মানে জাঙ্ক বা কোম্পানি যেগুলো আউটরাইট স্ক্যাম, সেগুলো তো হয়তো ডিলিস্ট করে দেবে। আর অনেকগুলো তো ডিলিস্ট হয়েই যাচ্ছে, যেগুলো মনে করেন কয়েকটা ব্যাংক যেগুলো আপনার ইনসলভেন্ট, কয়েকটা এনবিএফআই ইনসলভেন্ট, এগুলো তো থাকবে না। তো আমাদের লিস্টেড ইউনিভার্সটা হোপফুলি একটা ক্লিন আপ হওয়া দরকার ছিল, এটা হয়ে যাচ্ছে। তো বাট যেগুলো ভালো কোম্পানি সেগুলোর ব্যাপারে আমার মানে আই এম ভেরি কনফিডেন্ট যে প্রাইস ওয়াইজ দে আর ভেরি অ্যাট্রাকটিভ, অ্যান্ড ইকোনমিক টার্ন অ্যারাউন্ড যেটা হচ্ছে সেখান থেকে এখন স্টক মার্কেট হয়তো অনেক দিন ধরেই ডিপ্রেসড, বাট ইট ক্যান রিমেইন ডিপ্রেসড ফর মেনি ইয়ার্স। হ্যাঁ, অনেক দেশে আপনি দেখবেন 10, 15, 20 বছর ধরে ডিপ্রেসড। হ্যাঁ, আর আমাদের 2010-এ তো এটা যে বাবলের পরে ডিপ্রেস থাকি,
1989-এ যখন জাপানিজ স্টক মার্কেট বাবল ছিল, এইটা হয়তো 30-32 বছর পরে গিয়ে হয়তো ওই লেভেলে গেছে। 1929-এ যেটা আমেরিকান স্টক মার্কেট বাবল ছিল, ওইটা 1958-এ গিয়ে মানে ওই লেভেলে চলে আসছে। তো এইটা আপনার স্টক মার্কেটে এগুলো হইতে পারে, হ্যাঁ, ইট ক্যান রিমাইন ডিপ্রেসড ফর মেনি ইয়ার্স। আমাদের 2010-এর বাবল ছিল ম্যাসিভ, তো সেইটার পর থেকে একটা কারেকশন হইতে দেওয়া হয় নাই, রেগুলেটররা বিক্রি করতে দেয় নাই, বা অনেক ইনস্টিটিউশন ছিল যারা আপনার লস তারা বুক করে নাই, লস রিপোর্ট করে নাই, হিডেন লস নিয়ে বসে আছে, মার্জিন লোনের নেগেটিভ ইকুইটি নিয়ে বসে আছে। এগুলো যদি টাইমলি হতো তাহলে হয়তো মার্কেট টার্ন অ্যারাউন্ড এতদিন লাগতো না। তো এগুলো টাইমলি হয় নাই, এগুলো নিয়ে এখনও তো এইগুলো এই কারণে আই মিন যে ক্লিন আপটা হয়নি বলেই যে আপনার রিবাউন্ড হয় নাই, এবং এগুলো ক্লিন আপ এখনও বাকি আছে। হ্যাঁ, তো সুতরাং এই কারণে আমার পুরো মার্কেট নিয়ে আমার কোনো অপিনিয়ন নেই। বাট গুড বিজনেস, যে ব্যবসা আপনার প্রফিট করতেছে, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, তাদের ডিভিডেন্ডে গ্রোথ আছে, আর্নিং গ্রোথ আছে, যে সমস্ত বিজনেস আপনি ট্রাস্ট করতে পারেন, যারা এই সমস্ত ব্যবসা চালায়, সেগুলো ব্যবসা তো আপনার মোরাললেস আমার ধারণা দে উইল ডু ওয়েল। এগুলো ব্যবসাতে ইউ উইল হ্যাভ গুড রিটার্ন। আপনি দেখেন আমাদের ফান্ড, আমরা গত বছরের কথা বললাম, বাট আপনি ইউ লুক এট দ্য হিস্ট্রিক্যাল রিটার্ন। আমরা 2011 সাল থেকে ফান্ড ম্যানেজ করি। আমাদের ফান্ড এই টাইম ফ্রেমে তো মার্কেট ডাউন, বাট আমাদের তো এরকম 9-10% রিটার্ন তো আমরা পাইছি, একদম যেখানে মার্কেট নেগেটিভ। তো আমরা বিশ্বাস করি যখন এই যে মার্কেট যখন একটু পজিটিভ হবে, আমরা যদি এর চেয়ে কম লেভেলের আউট পারফর্মও করি, স্টিল আই থিঙ্ক সাম অফ দ্য ফান্ডস অ্যান্ড সাম অফ দ্য গুড স্টকস, এটা তো 1 বছর হরাইজনে হবে কি না নোবডি নোজ, 6 মাসে কী হবে এটা কেউ জানে না। বাট ইন দ্য লঙ্গার রান, যদি আপনার মানে ইকোনমি যদি গ্রো করে, কর্পোরেট আর্নিং যদি গ্রো করে, তো এই লেভেলের মানে ডিপ্রেসড স্টক প্রাইস থাকতে পারে না। সো আই এম প্রিটি শিওর কোনো এক সময় আপনার 15, 20, 25, 30% রিটার্ন হয়তো দিবে। হ্যাঁ, গত বছর দেখেন, গত 2 বছর শ্রীলঙ্কা স্টক মার্কেট, পাকিস্তানের স্টক মার্কেট, এগুলো লাইক 80%, 40% রিটার্ন দিছে। বাংলাদেশ দেয় নাই, বাট আমি বলতেছি না এই বছর দিবে বা নেক্সট ইয়ার দিবে, কিন্তু অনেক দিন যখন মার্কেট ডিপ্রেস থাকে তখন ওই লেভেলের মার্কেট পারফরমেন্সটা এটা আপনার হয়ে যায়, মানে ওভারডিউ হয়ে যায়। আমাদের ওভারডিউ আসলে অনেক দিন। যে নাম্বার অফ কোম্পানিজ, যে আপনি যে কোম্পানিগুলোকে আপনার পোর্টফোলিওতে আপনার হোল্ড করার জন্য সিলেক্ট করতে পারেন, এই ধরনের কোম্পানির সংখ্যা বাড়া ভবিষ্যতে। উই হ্যাভ গুড কোম্পানিজ ইন দ্য প্রাইভেট ইয়েতে আর কি, স্পেসে, যে যারা পাবলিক ট্রেডিংয়ে আসছে না, এই ধরনের কোম্পানি সামনে বাড়বে কিনা। যেমন সরকার একটা অন্তর্বর্তী সরকার অনেক বছর ধরেই যে সরকারের প্রফিটেবল কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার্স, তো আপনার এক্সপেকটেশন হচ্ছে, দেখেন যে সমস্ত কোম্পানি প্রাইসের ভ্যালুয়েশনের কারণে আসতেছিল না, তারা আমার ধারণা আসবে, যেহেতু মার্কেট বেসড ভ্যালুয়েশন হচ্ছে গোয়িং ফরওয়ার্ড। আর সরকারি কোম্পানি তো নিয়ে স্টক মার্কেট, বাংলাদেশের সরকারি কোম্পানি তো দে ডোন্ট অপারেট ইন আ মার্কেট বেসড ফ্রেমওয়ার্ক। এগুলো প্রাইস ডিকটেটেড বাই দ্য গভর্নমেন্ট, এগুলো কোম্পানি লিস্টেড হওয়া উচিত বলে আমি মনে করি না। এগুলোকে প্রপারলি যখন প্রাইভেট কোম্পানি হিসাবে যখন প্রফিট ওরিয়েন্টেশন থাকবে, প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ না হলে এটা কোনো কোম্পানি না। তো গভর্নমেন্ট কোম্পানি তো বাংলাদেশের প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ না, তো এগুলো কোম্পানি কেন লিস্টেড হয় আমি জানি না। হ্যাঁ, আসা উচিত অনলি প্রাইভেট সেক্টর কোম্পানি, যারা প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ, ওয়েল গভর্নড গুড কোম্পানিজ। এগুলো যেগুলো ভ্যালুয়েশনের কারণে আসতো না, তারা যদি এখন আসে তাহলে হবে। ভ্যালুয়েশনের যে আপনার ফর্মুলা, যেটা একটা আমরা যে ড্রাফটে দেখেছি, ইট ইজ এনাফ, এখানেও তো বোধহয় ব্যান্ড এন্ড আদার্স পার্সেন্টেজ ব্যান্ড আছে বোধহয়। না, ওরা কিছু দিচ্ছে, বাট মোরাললেস এটা মার্কেট ড্রিভেন। এটা তারা প্রিটি মাচ এটা মার্কেট ড্রিভেন। বাট তারা প্রসেসটাকে একটু লেন্দি করছে, এটা নিয়ে আমি মানে ওনাদের সাথে কমেন্ট দিয়েছি। আর ওনারা আবার আইপিও প্রসিড ইউটিলাইজেশন নিয়ে তারা রেস্ট্রিকশন, আমি মনে করি এটা থাকা উচিত না, যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আইপিও ফান্ড ইউজ করা যাবে না। আমি বাবু যেটা মনে করি, অনলি ওয়েল গভর্নড কোম্পানিজ আসবে, সেই কোম্পানি
আবার রেস্ট্রিকশন থাকা যাবে না। তাহলে ক্যাপিটাল মার্কেট হলো কী করে? ক্যাপিটাল অ্যালোকেশনের ডিসিশন, কর্পোরেট ফাইন্যান্স ডিসিশন তো রেগুলেটরদের নেওয়ার কোনো কথা না। এখন ওনারা মনে করতেছে এটা ওনাদের নেওয়ার কথা, বিকজ তারা দেখছে যে অনেক ধরনের এখানে অ্যাবিউজ হয়েছে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে তাহলে এই কোম্পানিগুলি আসা উচিত না, যারা অ্যাবিউজ করবে তাদেরকে আপনারা পারমিশনই দিয়েন না, কিন্তু যাদেরকে পারমিশন দিবেন তাদেরকে আবার রেস্ট্রিকশন দেওয়া যাবে না। তাহলে এটা ক্যাপিটালিজম না, তাহলে এটা রেগুলেটরের কাজ তো প্লে করা না, রেগুলেটরের কাজ তো চারচক্কা। এটা আপনার কর্পোরেট ফাইন্যান্সের ডিসিশন কোম্পানি, তারা তাদের মতো যে আপনার তাদের এক্সিলেন্স তারা এক্স্যাক্টলি, তারা প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য যা করার তাই করবে। হ্যাঁ, তো সুতরাং রেগুলেটর কখনো ইন্টারফেয়ার করতে পারবে না। মানে ম্যাচ রেফারি বা আম্পায়াররা তখন ব্যাটিং টেকনিক কী হবে এটা নিয়ে প্লেয়ারের সাথে কথা বলে না, বলে যে আপনি ফ্রন্ট ফুটে খেলবেন না ব্যাক ফুটে খেলবেন, এটা তো বলে যে এক্স্যাক্টলি এই বলটা 4 মারেন, এই বলটা 6 মারেন, আপনি কেন মারতে পারলেন না, বা এটা তো না। হ্যাঁ, তো এটাই এখন আমাদের দেশে এটা করার ইতিহাস আছে, বিকজ প্লেয়াররা মানে জাতর ছিল না। আমার কথা, জাতর প্লেয়ার মার্কেটে আসবে, ইস্যুয়ার্স, হ্যাঁ, তাহলে তাদের এগুলো নিয়ে চিন্তা করার। এখানে আসলে লিগ অর্গানাইজার, রেফারি, প্লেয়ার্স, রাইট, কোনোটাই জাতের ছিল না। এক্স্যাক্টলি। আপনার পোর্টফোলিও আসলে আমি আমাদের একজন দর্শক কয়েকদিন আগেও তিনি ইউরোপে থাকেন, আপনার পোর্টফোলিও কোনো চেঞ্জ আসলো কিনা তিনি অ্যাকাউন্টসগুলো প্রকাশ হওয়ার পর দেখেন। আমরা তো কোয়ার্টারলি এটা আমাদের ওয়েবসাইটে দেখেন, হি ওয়াজ, বাট আমাদের পোর্টফোলিও খুব একটা চেঞ্জ হয় না। আপনি যখন ব্যবসার মালিক হতে চান, আপনি প্রতিদিন ব্যবসায় না, আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে টু ওন গুড কোম্পানিজ। এটা প্রতি কোয়ার্টারে চেঞ্জ হবে, খুব স্লাইট চেঞ্জেস। হ্যাঁ, কারণ ওপেন এন্ড ফান্ড ম্যানেজ করলে নতুন টাকা আসে, কিছু কিনতে হয়, কিছু ইনভেস্টর এক্সিট করে, তাদেরকে রিডিমশনের টাকা দিতে হয়, এর অনেক কিছু ট্রেড হয়। আর অফকোর্স আমাদের অপিনিয়ন হয়তো চেঞ্জ হয়, বাট এটা অত ফ্রিকুয়েন্টলি হয় না। 2026 আপনার সেক্টরাল আউটলুক? সেক্টর আউটলুক আমি ওভাবে চিন্তা করি না, বাট আমার ধারণা 2026 should do well. Some banks যেগুলো very well governed, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কনজিউমার কোম্পানি, যারা ভালো কোম্পানি, এগুলো তো অনেক ডিপ্রেসড, এগুলো ভালো করবে আমার ধারণা। এখন বাট অ্যাগেন 26 এক বছরের প্রেডিকশন করা আমরা ওগুলো করি না, উই ডোন্ট ডু দিস। সো এখানে আমরা 11, 12, 14-15 বছর ধরে আছি, আর ইনশাল্লাহ বহু বছর থাকবো। এগুলো শর্ট টার্ম প্রেডিকশন, এটা আমাদের কাজ না। এটা করে অস্থিরতা তৈরি হয়, হ্যাঁ, পিস অফ মাইন্ড নষ্ট হয়। তো এটা কি দরকার? নতুন কোনো স্টক বা সেক্টর যেটা আপনি এখানে পটেনশিয়াল দেখছেন, যে আমাদের দর্শকরা? না, ইউসি বাবু, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই, মাই ভিউজ আর রিফ্লেক্টেড ইন মাই পোর্টফোলিও, এটা আমার ওয়েবসাইটে আছে। হ্যাঁ, তো এর বাইরে কিছু নাই তো। মানে আমি যেগুলো ইনভেস্ট করি ওই ধরনের কোম্পানিগুলোই, মানে আপনার দর্শকরা আমার কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে যে হোয়ার উই ইনভেস্ট। ফিক্সড ইনকাম অর ইকুইটি, 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড আপনি লাইক 2 তারিখ থেকে যদি না, শুনেন, ফিক্সড ইনকাম ইট ডিপেন্ডস। আপনি যদি ইফ ইউ আর হ্যাপি উইথ লাইক এরকম 12-15% রিটার্ন, আমার ধারণা ফিক্সড ইনকাম ভালো রিটার্ন, যেহেতু আমি মনে করি যে গভর্নমেন্ট বন্ড ইল্ড আরও কমবে, ফিক্সড ইনকাম নেক্সট ইয়ার উইল গিভ এ গুড রিটার্ন। বাট ফিক্সড ইনকাম ফান্ডকে আপনার ইজ ইট পসিবল লাইক যে পোটেনশিয়ালি একটা 50% র্যালি থেকে সম্ভব না। তো এই ধরনের র্যালি তো অ্যাজ এ সাইড অন গুড স্টকস ইজ ওভার ডিউ। আই নট সেইং এটা নেক্সট ইয়ার হবে, এই প্রেডিকশন কারোই নেই, এটা নেক্সট 3 মাসে হবে না, নেক্সট 3 বছরে হবে। তো সুতরাং এই প্রেডিকশন যেহেতু নাই এবং এটা যেহেতু হতেই হবে, তো সুতরাং আমার ধারণা যাদের পেশেন্স আছে তাদের ইকুইটিতে ইনভেস্টেড থাকা উচিত, আর যারা একটু স্টেডি রিটার্ন চায় তাদের জন্য ফিক্সড ইনকাম। ওকে, আপনি আপনার 100 কোটি টাকা যে কোনো যে স্টাইল, আমার পার্সোনাল টাকা, আমি 100% ইকুইটি কিনবো। টপ না, অ্যাট দিস পয়েন্ট ডেফিনেটলি। ওকে, মানে 100 টাকা হোক 100 টাকাই হোক, মানে মাই মানি উড বি ইন ইকুইটিস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাই প্লেজার বাবু, অলওয়েজ। দর্শক, আমরা প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনার চেষ্টা করব। তিনি তার স্টাইল, যেটা ইনভেস্টমেন্ট স্টাইল অ্যান্ড এভরিথিং, সবই দেশের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, রাজনীতি, রেগুলেশনস, মার্কেট বিহেভিয়ার, কিন্তু তার স্টাইল আসলে যেটা ওয়ারেন বাফেটদের, শহীদ ভাইদের স্টাইল কখনো পরিবর্তন হয় না।
তিনি বলছিলেন যে যদি কারো স্টেডি অ্যান্ড লো রিস্ক অ্যাপেটাইট থাকে তাহলে ফিক্সড ইনকামে যাবেন। আর ফিক্সড ইনকামের জন্য ভালো অপরচুনিটি আছে, তার বিশ্বাস যে 2026 সালে ট্রেজারি ইল্ড কমবে অ্যান্ড ইনফ্লেশন কমে আসবে। বহু বছরের মধ্যে আই থিঙ্ক যে এরকম যে লোয়েস্ট পি মাল্টিপলে ট্রেড হচ্ছে, এগুলো লুক্রেটিভ অপরচুনিটি, কিন্তু কবে সেগুলো লং ওভারডিউ একটা র্যালি সেটা কবে হবে এটা আসলে তিনিও জানেন না, কেউই জানে না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।